সময় দেখতে দেখতে কিভাবে এগিয়ে চলে আসে দেখো। মনে হচ্ছে এই তো মাসটা পড়ল, আর কি তাড়াতাড়ি 8 তারিখটাও চলে আসলো। আজ হচ্ছে সোমবার, 8 তারিখ তো তোমাদের বলেছিলাম মেয়ের পরীক্ষা আরম্ভ হচ্ছে। সকালবেলায় অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, উঠে দেখলাম, ভেবেছিলাম মেয়ের জন্য কিছু খাবার বানাবো, তারপরে দেখলাম মাই করে ফেলেছে, ডালিয়া করেছে সকালবেলায়। আমার পাটা হয়তো তোমরা একটু খেয়াল করো, দেখতে পারবে আমার পা এত পরিমাণে ফুলে গেছে, আমি আমার শরীর নিয়ে দাঁড়াতেই পারছি না, এত কষ্ট হচ্ছে। আগের দিন তোমাদের ভিডিও দিয়ে দেখো, পরের দিন আবার বন্ধ। সকালবেলা ঘুম থেকে যে উঠবো ইচ্ছেই করে না, সারাটা দিন মনে হয় শুয়ে থাকি। কী যে শরীরটার ভেতরে হচ্ছে শেষের দিকে এসে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। সকালবেলার থেকেই উঠতে ইচ্ছে করছে না, শরীরটা খুবই খারাপ লাগছে। মা গতকালকে ডালিয়া করবে বলে আমি বলেছিলাম যে মা তুমি সব কিছু কেটে কুটে রেডি করে রেখো, আমি সকালবেলা উঠে ডালিয়াটা বানাবো। সেই হিসাবেই মা সব কিছু রাতেই গুছিয়ে রেখেছিল। তো সকালবেলা আমাকে নাকি ডেকেও ছিল 6:30টার সময়, কারণ মেয়ে বেরাবে 8:30টার মধ্যে, সেই কারণে আমাকে ডেকেছিল মা। কিন্তু আমি উঠি করে নাকি উঠিনি। আমি উঠেছি তখন 7:45 বাজে, উঠে দেখি মার ডালিয়া করা হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে করেই ডালিয়া করেছে। আর আজকে যেহেতু ফার্স্ট পরীক্ষা দিতে যাবে, তো একটু কিছু খেয়ে তো যেতে হবে। মেয়ে তো সকালবেলায় কিছু খেতেই চায় না, কিন্তু বলেছি না, খেয়ে বেরাতে হবে, না খেয়ে যাবে না। বলছে মা আমি একটা বিস্কুট খেয়ে চলে যাব। আমি বললাম না, একটু হলেও তোকে মুখে দিয়ে যেতে হবে। না, ডিম সেদ্ধ কিন্তু ওকে দেবো না, ভয় পেও না, কারণ তোমরাই আমাকে এর আগে অনেকবার বলেছিলে যে দিদিভাই পরীক্ষার দিনে ডিম দেবে না। তো আমি এটা জানতাম না, আগে দিতাম, কিন্তু তারপর থেকে আর দিই না। এই দেখো, মেয়ের জন্য বেড়েছি শুধু ডালিয়া, তোমাদের দাদাভাইয়ের জন্য খাবার বেড়েছি। কারণ কি বলো তো, আমি তো যেতে পারছি না। এই পরীক্ষার কটা দিন তোমাদের দাদাভাই ওকে দেওয়া নেওয়া করবে। পরীক্ষা আরম্ভ হবে তো 10টা 15 থেকে, না 10টার থেকে 11টা 15 পর্যন্ত। তো আজকে যেহেতু প্রথম দিন, আজকে একটু তাড়াতাড়ি বেরাবে, কারণ সব কিছু দেখে বুঝে তো একটু টাইম লাগবে। তো সেই কারণে ওর স্কুলেই কিন্তু সিট পড়েনি, আলাদা জায়গায় সিট পড়েছে, আমাদের বাড়ির থেকে একটু দূরত্বেও আছে। হয়তো তোমরা অনেকেই চিনবে চন্দ্রচূড় স্কুল। আমরা তো খড়দায় থাকি, সোদপুরে চন্দ্রচূড় স্কুলে কিন্তু চন্দ্রচূড় গার্লসে ওদের সিট পড়েছে। তো সেই হিসাবেই কিন্তু তোমাদের দাদাভাই ওকে গাড়ি করে নিয়ে যাবে, তো ওরা দুজন বেরিয়ে যাবে। আর সত্যি কথা বলতে, এই যে ধরো মেয়ের একদম ছোট্টবেলায়, সেই 1 বছর বয়স থেকে, মানে আমি মেয়েকে ওই 2.5 বছরও হয়নি তখন ফার্স্ট স্কুলে ভর্তি করেছিলাম। ওই দিনগুলো আমার আজকে খুব মনে পড়ছিল। কেন জানো তো, কারণ আমার মেয়ে নাচ শিখতো, তো স্কুলের যা কিছু হতো সব জায়গায় আমি মেয়েকে নিয়ে যেতাম। আর এই যে তোমরা দেখেওছিলে মাধ্যমিক পরীক্ষার সময়ও আমি মেয়েকে দেওয়া নেওয়া করেছি, এমনকি গিয়ে বসেও থেকেছি। তো ছোট্টবেলার থেকে মেয়ে যেখানেই যেত সেখানেই মানে আমি, সব জায়গায় আমি। আর আজকে দেখো, জীবনের ওর শেষ পরীক্ষা, স্কুল লাইফের শেষ পরীক্ষা, তো এই জায়গাটা আমি যেতে পারছি না। আমার এত কষ্ট হচ্ছে, মানে আমি বলে বোঝাতে পারবো না। এই যে মেয়ে যখন পরীক্ষা দিতে বেরাচ্ছিল না, যদিও বা জানি ওর বাবার সঙ্গেই বেরাচ্ছে, কিন্তু বিশ্বাস করো আমার যেন এত কান্না পাচ্ছিল, তোমাদের কি বলবো। আমার মনে হচ্ছিল আমি মেয়ের সঙ্গে চলে যাই, ও পরীক্ষা যতক্ষণ দেবে আমি ওখানে বসে থাকি। কিন্তু তোমাদের দাদাভাই তো আমাকে নিয়ে যাবেই না, বলেছে যে না, যেতে হবে না, আমি যেখানে যাচ্ছি তুমি ঘরে থাকো। কারণ আমার শেষের দিকে এসে অনেক কিছু প্রবলেম হচ্ছে, তো এবার যদি অতক্ষণ গরমের মধ্যে বসে থাকি শরীর খারাপ হয়ে যাবে। তো সেই কারণে মানে যেতে না করেছে। যাই হোক, চলো, মেয়ে তো বেরাচ্ছে, দুগ্গা করে বার করলাম। তো বারবার আমি বললাম না, এই রাস্তা অবধি যাব, তাতেও মেয়ে বারণ করছে, মা আসতে হবে না তোমার। কিন্তু মায়ের মন কি মানে বলো, আমি একদম দেখো ওই অবধি গেছি। ওই যে তোমাদের দাদাভাই, মেয়ের পরপর পরীক্ষা আছে এখন একদিন বাদেই, তো তোমাদের দাদাভাইয়েরও কাজের অনেক ক্ষতি হচ্ছে, কিছু করার নেই, কারণ মেয়েকে একা ছাড়বে না। তো ওই দেওয়া নেওয়া করবে এই পরীক্ষার কটা দিন, তো সেই কারণেই একেবারে ওরা গাড়ি নিয়েই চলে যাবে। তো এই যে ওরা বেরিয়ে গেল, বাজে এখন 8:30। ওরা চলে যাওয়ার পরেই বিশ্বাস করবে না, যেহেতু আমার মনটাও খুব খারাপ ছিল আর শরীরটাও একদম ভালো লাগছে না, আমার জন্য কোনো কাজ করতে ইচ্ছেই করছে না। সকালবেলায় মা বাসি ঘর ঠর সমস্ত কিছু ঝাঁট দিয়ে দিয়েছিল, তো সব কিছুই মা করেছে। আমি উঠে শুধু খাবারটুকু বেড়ে দিলাম, খেয়ে দিয়ে ওরা বেরিয়ে গেল। তারপরেও আমার কাজের এনার্জি আসছে না, শুয়ে পড়েছিলাম। শরীরটা খুব খারাপ লাগছে, এত মাথা ঘোরাচ্ছে আর হাত পা কাঁপছে। মেয়ে পরীক্ষা দিতে যাবে, টেনশানে আমার মানে শরীর খারাপ হয়ে গেছে।
তো শুয়েই ছিলাম, প্রায় আধ ঘন্টার ওপরে শুয়েছিলাম। হঠাৎ দেখলাম ওদের বাড়িতে বাসন মাজার আওয়াজ পেলাম, দিয়ে উঠলাম, ভাবলাম দিদি চলে এসছে, এবারে কাজে হাত না দিলে আমি এই কাজগুলোকে শেষ করতে পারবো না। তোমাদের দাদাভাই কিন্তু মনাকে স্কুলে ঢুকিয়ে দিয়ে ওর পরীক্ষা আরম্ভ হয়ে যাবে, ওখান থেকে আবার যাবে বাজারে, কারণ গতকাল ছিল রবিবার, গতকাল না সরি হ্যাঁ আগের দিন রবিবার ছিল। তো রবিবার তো কোনো ভিডিও বানাইনি, তো সেদিনকে আমাদের এই রবিবার আর কোনো বাজার হাট তোমাদের দাদাভাই করতে পারেনি, যেহেতু সোমবার ও কাজে যাবে না, সেই কারণে রবিবার দিনকেও কাজে গেছিলো, বাজার হাট কিছু করতে পারেনি। তো সেই কারণে ও কি করবে, মেয়েকে স্কুলে ঢুকিয়ে বাজার করবে, করে আমাকে আবার দিয়ে যাবে, ওগুলো দিয়ে তারপরে আবার মেয়েকে আনতে যাবে। তো মেয়ের ছুটির আগেই ও আবার স্কুল পৌঁছে যাবে, তো সেরকমই কথা আছে। তো সেই কারণে আমি ভাবলাম না, এদিকের কাজগুলোতে হাত দিই, দিদিও চলে আসবে, কাজগুলো না করলে এরকম ছড়ানো ছিটানো থাকবে। আধ ঘন্টা মতো শুয়েছিলাম, এই 9টা পর্যন্ত শুয়েছিলাম, মেয়েরা 8:30টায় বেরিয়ে গেল, 9টা অবধি শুয়ে থেকে তারপরে উঠলাম, বিছানাটা গোছাচ্ছি। এর মাঝখানে ওই যে তোমাদের বলেছিলাম না যে দিদিকে দিয়ে অনেক জামা কাপড় কাচিয়েছিলাম, তো সেদিন বিছানার চাদর টাদরও তুলে দিয়েছিলাম, আর অনেক দিন বাদে দেখো এই বিছানার চাদরটা পেতেছি। আসলে এই চাদরগুলো না সবই নষ্ট হয়ে গেছে, জানো তো, এত পাতলা হয়ে গেছে চাদরগুলো, মাঝখান থেকে ফেসে গেছে। তো ভেবেছিলাম যে দুটো চাদর কিনবো, তারপরে ভাবলাম না থাক, এখন এগুলো দিয়েই চলুক, আমার হয়ে যাক, তারপরে দুটো নতুন চাদর কিনবো, এখন আর কিনবো না। তো সেই কারণেই ভাবলাম যে চলো এগুলোই পাতি। আর এই গরমের মধ্যে না যত দেখবে পাতলা ছেঁড়াছুড়ো চাদর পাতা যাবে বিছানায়, যত হালকা চাদর, তত কিন্তু ঘুম ভালো হয়, জানো তো। দেখবে নতুন চাদর পাতলে কিন্তু বেশি গরম লাগে বিছানায় শুতে, আবার দেখবেন নতুন নাইটি পরলেও কিন্তু বেশি গরম লাগে, যত পুরনো ছেঁড়া ফাটা জিনিসগুলো কিন্তু গরমে পড়তে ভালো লাগে। আর এই যে কটা দিন ধরে যা ভাদ্র মাসের রোদ দিচ্ছে, আর সেরকম গরমটাও বেড়েছে, তবু ভালো, রোদটা দেখে বেশ একটু পুজো মনে হয়। আর তো কটা দিন বাকি, দেখতে দেখো যেমন মেয়ের পরীক্ষাও চলে এসছে, একটা দিন হয়েও গেল মেয়ের পরীক্ষা, আবার দেখতে কিন্তু পুজোও চলে আসলো, তাই না? হাতে গোনা মাত্র কয়েকটা দিন বাকি পুজোর। ওদিকে আমি সমস্ত ঘরদোর গুছিয়ে দিলাম, দিদি এসেছিলো, দিদি বাসন কোসন মেজে যা দিদির কাজ থাকে সেগুলো করে দিয়ে দিদি চলে গেছিলো। তারপরে আর কোনো ভিডিও করিনি, শরীরটা আর ভালো লাগছিল না। তারপরে আবার বসেছিলাম, বসে থেকে আমি আর মা দুজনেও খাবার খেলাম, আমরাও ডালিয়া খেলাম আর ডিম সেদ্ধ খেলাম। খেয়ে দিয়ে মা বলল তাহলে তোমাদের দাদাভাই বাজার নিয়ে চলে এসেছিলো। আমি আবার এই সিঁড়ির ওপর মানে সিঁড়ির ঘরের দিকে পাইপ লাগিয়ে যা বাজার নিয়ে এসেছিলো সব ধুয়ে দেখো এখানে সব রেখেছিলাম। তবে আজকে আর কি বলো তো, তোমাদের দাদাভাইকে এই সপ্তাহে কোনো মাছ আনাইনি, কারণ আমাদের ফ্রিজে এখনও 2 রকমের মাছ আছে, তো সেই কারণে বলেছি এই সপ্তাহে আর মাছ আনতে হবে না, কারণ মাছটা না ভালো লাগছে না খেতে, আমি তো খাই না। তো বললাম থাক, এই সপ্তাহে মাছ আনতে হবে না, তুমি সবজি নিয়ে আসো, বেশি করে সবজি ফল টল দিয়ে তোমাদের দাদাভাই সব কিছু নিয়ে এসেছিলো। ও দিয়ে তো আবার চলে গেছিলো, তারপরে আমি সব ধুয়ে ঠুয়ে খাবার খেয়ে এখনও স্নান করিনি, কারণ আজকে একটা কাজ আছে, তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমার লেগে থাকতে হবে। তো সেই কারণেই ভাবলাম যে এখন আর স্নান করব না, স্নানটা একটু বেলায় করব। তোমাদের মনা আর দাদাভাই ঢুকে যাবে, তারপরে তোমাদের দাদাভাই কাজ করবে, তো ওর সাথে আমি একটু থাকলে তাহলে ঠিক হয়, না হলে আমি যদি না থাকি সেই কাজটা সম্পূর্ণভাবে ও ঠিক করে করতে পারে না, মানে একটু বোঝে কম, তো বোঝোই তো, কারণ অভ্যেস নেই, কোনোদিনও সংসারের কোনো কাজকর্ম করতে হয়নি, সেই কারণে অভ্যেসটাও নেই। তো সেই কারণে ভাবলাম এখন স্নান করব না, পরে করব। এ দেখো এখানে সমস্ত বাজার হাট যা আছে সব কিছু গুছিয়ে রাখছি, আর ওদিকে মা লতি ছাড়ালো, পুঁই শাক কাটলো, তারপরে কুলেখাড়াগুলো বেছে রাখলো। মা বললো তাহলে বসেই যখন আছি এগুলো করে রাখি। দিদি তো রান্না করতে আসে, মানে আমার দিদি রান্না করতে আসে, তো মা সব কেটে কুটে সব গুছিয়ে রাখে, দিদি এসে ঝটপট রান্না হয়ে যায়। তো এই দিদির কথা বলতে মনে পড়লো, জানো তো, আমি তো তোমাদের বলি যে আমার মেয়ে আমার হাতের রান্না খেতে পারে না, আমি কিন্তু এটা একবারও বলিনি আমার মায়ের হাতের রান্না আমার ভালো লাগে না। সবারই, সব সন্তানদেরই কিন্তু মায়ের হাতের রান্না অমৃত লাগে, সেটা আলু সেদ্ধ ভাত হলেও। কিন্তু এই যে তোমরা মানে এক একজন এমনভাবে কমেন্ট করে বলে, মা আর দিদিকে তো তুমি চাকর রেখেছো, তো তোমার মার কোনো আত্মসম্মান বোধ নেই বলেই তোমার মা এখনও তোমার কাছে পড়ে আছে। এইগুলো কি কথাবার্তা বলো তো?
আমার মার কেন, আমার মার কি থাকার জায়গা নেই? না, আমার মার বাড়িঘর নেই আমার বাড়ি ছাড়া। না, আমার ভাই কোনো কাজকর্ম করে না, আমার বাবা কোনো কাজকর্ম করে না যে আমার মাকে খাওয়াতে পারবে না। ছেলেমেয়ের কষ্ট দেখে মা বাবার মন এমনিই কাঁদে, তাই না? আমি, আমার মা যদি বাড়িও চলে যায় না, আমার মা 1 মিনিটও স্থিরভাবে বাড়িতে থাকতে পারে না। একটা রাত্রি কাটিয়েই পরের দিন চলে আসে। কেন জানো তো? সে জানে যে তার মেয়ের এখানে কতটা কষ্ট হবে। আর এই যে বলো খাবারের কথা, আমি তোমাদের এর আগেও কিন্তু এই কথাটা বলেছি, আমার মাকে কেন আমি রান্না করতে দিই না। তোমরা হয়তো ভিডিওতে কতটুকু দেখো আমি জানি না, আমি যেইটুকু দেখাই সেইটুকুনি অবশ্য দেখো। তোমরা যদি আমার মাকে সামনের থেকে দেখো না, তোমাদের নিজেদেরই কষ্ট লাগবে। যেই মানুষটা হাতে কোনো জোর পায় না, ওই যে সবজিটুকু কাটে না আমার মা, ওইটুকুনি আমার কাছে অনেক। আর এই যে সকালবেলার যেই কাজটুকু করে আমি চোখের ওপরে দেখি, বিশ্বাস করো এক এক সময় নিজের কান্না পেয়ে যায়। ঠাকুরের বাসনগুলো মাজতে পারে না, হাতের জোর নিয়ে বাসনটা তুলতেই পারে না ঠিক করে, তবু আস্তে 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 বসে বসে বুলায়। তারপরে জামা কাপড় ধুয়ে চিপড়াতে পারে না, আমি চিপড়ে সুন্দর করে মেলে দিই। তো এই কষ্টগুলো যেই সন্তান তার চোখের ওপরে দেখে না মায়ের, তখন কিন্তু সে তার নিজের শত কষ্ট থাকলেও সে কিন্তু করতে দেবে না। আমারও অবস্থা তাই। যেই কদিন দিদি রান্না করতো না, তোমরা দেখেছো মাকে আমি রান্না করতে দিইনি। এখন যেহেতু দিদি করে, শেষের দিকটা এসে আমি একদম দাঁড়িয়ে রান্না করতে পারছি না, তো শেষের দিকটা এসে দিদি করে রান্নাটা। তো তখনও কিন্তু মা কেটে কুটে গুছিয়ে দেয়, তাই আমার কষ্ট হয় না যে চলো দিদি তো করে, অসুবিধা নেই। সেখানেও তোমরা কি বলছো, মা দিদিকে আমি কাজের লোক হিসাবে রেখেছি। আসলে জানো তো, কিছু মানুষ আছে, কিছু মানুষের ভালোটা সহ্য করতে পারে না। ভালো দিকটা যখনই আমরা সোশ্যাল মিডিয়াতে তুলে ধরি, সেই জায়গাটাতে এসে কিছু না কিছু বলতেই হবে। আমি ওগুলো কিছু মনে করি না, জানো তো। আমার দিদিও বলেছি না, আমার ভিডিও দেখে, দিদি তো কমেন্টগুলো দেখেছে, দিদি বলে ছাড় তো, কে কি বললো না বললো ওই সবে মাথা ব্যথা করি না। শুধু এখন বলে না, কিন্তু আজকে আমি এত বছর পর প্রেগনেন্ট হয়েছি, আমার দিদি আমার জন্য করছে তা না। যদি ধরো ওই সময় 17 বছর আগের কথা বলছি, যদিও বা তখন এত ফোনের চল ছিল না, ওই সময়ে আমার দিদি আমার জন্য যা করেছে কোনো ভাই বোন তার মানে কোনো দিদি তার বোনের জন্য করবে না, এইটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তখন আমার দিদির তো বিয়েও হয়নি। দিদি আমার যা করেছে, আমার মেয়ে হওয়ার আগে থেকে শুরু করে একদম মেয়ের হওয়ার পর পর্যন্ত, এমনকি তখন জানো, যখন আমি 1 মাস বয়স করে আমার মেয়েকে বাড়িতে নিয়ে এসেছিলাম, তখনও আমার দিদি এসে এসে আমাকে কাজকর্ম করে দিয়ে যেত, বুঝেছো? সেইগুলো আমরা মাথায় নিই না। ওই যে বলেছি না, আমাদের 3 ভাই বোনের সম্পর্কটাই এমন। তোমরা অনেকেই বলো যে পম্পা সত্যি তোমাদের ভাই বোনের মধ্যে কত মিল। এই জন্যই আমি বলি, জানো তো, ঠাকুরের কাছে শুধু প্রার্থনা করি এই যেন আমাদের সম্পর্কটা এমনই থাকে। বাবা মা থাকাকালীন বা বাবা মা না থাকাকালীন আমাদের যেন সম্পর্কটা এমনই থাকে। আমাদের সম্পর্কের মধ্যে যেন কারোর নজর না লাগে। আর সত্যি কথা বলবো, আমাদের 3 ভাই বোনের মধ্যে আমার দিদি হচ্ছে একদমই অন্যরকম। আমি আর আমার ভাই হয়তো কিছুটাও স্বার্থ নিয়ে চলি, কিন্তু আমার দিদি যা করে সবার জন্য সেটা বিনা স্বার্থে করে। ওই যে বলে না, বড় হলে কিন্তু তার অনেক দায়িত্ব আছে। শুধু দিদি বলে না গো, আমার জামাইবুও। কারণ কি বলো তো, এই যে এতবার আমার শরীর খারাপ হয়েছে, এখন তো তাও আমি ভালো থাকি। ওই যে তোমাদের আগে বলতাম না, আগে বছরের মধ্যে 2-3 বার আমাকে হসপিটালে ভর্তি হতে হতো, কারণ আমার হাঁপানির টান মতো উঠে যেত। আর যখনই হসপিটালে চলে যেতাম, মনে করো দিন 7-8 জন্য স্বামী সন্তান সমস্ত কিছু ফেলে রেখে চলে যেতাম, আমার দিদিই কিন্তু দেখাশোনা করতো সব কিছু, মাও করতো। তো সেই সময়গুলো দাঁড়িয়ে আজ যেইটুকুনি করছে কিছুই না, এক সময় গেছে তারা আমার জন্য জীবন অবধি দিতে পারতো। তো সেইগুলো বলে লাভ নেই। আসলে যে এই যে এক একটা কমেন্ট দেখি না, আমার খুব খারাপ লাগে। ওই জন্য ভাবি কি যে দিদির কাজ করাটাও তোমাদের দেখাবো না, রান্না করতে আসে সেটাও আমি কেন বললাম। যদি না বলতাম হয়তো ভালো হতো, এই কমেন্টগুলো আসতো না। এবার মার কথা বলি, ওই যে মাকে রান্না করতে দিই না, কারণ আমার মাকে তো বলেইছি, মার হাতে ব্যথায় মা কড়াই নাড়তেই পারে না, মানে ঠিক করে তরকারি নাড়াচাড়া করতে পারে না, আমার খুব কষ্ট হয় দেখে দেখে। ওই কারণে কিন্তু আমি যতই কষ্ট হতো আমিই রান্নাবান্না করতাম। তারপরে এখন দিদি যেহেতু বললো না আমিই আসবো, আমার কোনো অসুবিধা হবে না, তো সেই কারণে দিদি আসাতে কিন্তু আমি একবারও আর বারণ করিনি যে ঠিক আছে চল, এই সময়টা দেখো শেষের দিকটা এসে একটু তো ইচ্ছে করে যে বসে খাই। তো সেই কারণে দিদি এসে রান্না করে। আর ওই যে দিদির রান্নার কথা বলি,
দিদি ভালোই রান্না করে, তবে ওই যে বললাম না, আমাদের মতো তেল মশলা দিদি খায় না। শুধু আমাদের বাড়িতে করছে বলে দিদি একটু তেলে ঝোলে রান্না করে, আর রান্না করে আর আমাকে একটা কথাই বলে, এখন খা, আর কটা দিন পর আর খেতে পারবি না, যা যেমনভাবে খেতে চাইছিস খা, কিন্তু আর কটা দিন পর যেরকম রান্না করব সেরকমই খাবি। কারণ তোমরা এটাও শুনে রাখো, হয়তো যারা হিংসা করো তাদেরকে বলছি, এটাও শুনে রাখো, যখন আমি ডেলিভারি হওয়ার পরে বাপের বাড়ি যাব না, ওখানে আমরা সবাই একসঙ্গে থাকবো, দিদি বলো আমরা বলো সবাই একসঙ্গে থাকবো, তখন তো আরও হিংসে করবে। কারণ কি, তখন তো আমি পুরোই বসে থাকবো, তখন তো রান্না বান্না সব কিছু দিদি করবে, সব কিছু দিদি সামলাবে এতগুলো লোকের, তখন যে তোমরা কি করবে বুঝে পাই না, তখন হয়তো আলাদাভাবে আলাদা কথা বলবে। যাই হোক, চলো সেই সব আর গায়ে মাখি না, যে যা বলে বলুক গিয়ে। এবার দেখো রান্নাবান্না হয়ে গেছে আজকে দিদির খুব তাড়াতাড়ি। আজকে তো ডিমের অমলেট দিয়ে ঝোল করেছিল, আর লতি পেঁয়াজ দিয়ে ভাজা করেছিল, আর আগের দিনের ডাল করেছে আর একটা লাউয়ের খোসা ভাজা করেছে। আজকে আর বেশি বলেছি রান্নাবান্না করিস না, কারণ বাসি তরকারি থাকলে না তোমাদের দাদাভাই খুব রাগ করে, এই যে বাসি জিনিসগুলো আমি খাই আর চেঁচামেচি করে, তা বলেছে অল্প অল্প রান্না করবা দিদি, যেইটুকুনি হবে হবে, আবার তুমি কালকে এসে করবা, তরকারি যেন না থাকে। সেই কারণে ওই ডিমের অমলেটের ঝোলটা একেবারে একটু বেশি করে করিয়েছি, দিদিও নিয়ে গেছে। আবার এটা ভেবো না যে দিদি দেয়নি, আমার বাড়ি থেকে খাওয়ার নিয়ে গেছে, দিদিও ডিম নিয়ে এসেছিলো, ওদেরও ডিম আজকে রান্না হবে বলে, সেই কারণে দিদিও নিয়ে গেল আর আমাদেরও রেখে গেল। দিদি চলে যাওয়ার পর আমি এখনও কিন্তু স্নান করিনি। কেন জানো তো, এই দেখো তোমাদের দাদাভাইকে দিয়ে আজকে এই কাজটা করাবো। যদিও বা দুটো কাজ করার কথা ছিল, ও বলেছিল আমি ছাদটাও ঝাঁপ দিয়ে পরিষ্কার করে দেব, কারণ ছাদটা অনেক দিন ঝাঁপ দেওয়া হয় না, আর ছাদের অবস্থা হেভি খারাপ। এই এতদিন বৃষ্টি হয়েছে, সব গাছের গোড়ায় জল জমে জমে ভর্তি হয়ে আছে, তো তোমাদের দাদাভাই বলেছিল ওগুলোও পরিষ্কার করব। আর সিঁড়ির ঘরটা তো দেখতেই পারলে প্রথমটা কেমন শ্যাওলা পড়ে পুরো স্লিপ হয়ে গেছে। অনেক দিন ধরেই তোমাদের দাদাভাই বলছে এটা পরিষ্কার করতে হবে, জল ঠল পড়ে তোমার কোন সময় পা স্লিপ কেটে যাবে, টাইম পাচ্ছিল না, হচ্ছিল না। আর আজকে যেহেতু বাড়িতেই রয়েছে, বললো এই দুটো কাজই করে দেব। তবে দুপুরবেলার থেকে এত রোদ্দুর উঠেছিল, আমি ওকে বললাম না তোমার আর ছাদে যেতে হবে না, এই এখন গিয়ে ছাদ দেবা, আবার এইগুলো এসে পরিষ্কার করবা, শরীর খারাপ করবে, থাক ছাদটা আবার অন্যদিন করো, তুমি সিঁড়ির ঘরটা করে ফেলো। এই দেখো আমি এদিকে সমস্ত জল ভরছি, একটা এখনও বাজেনি, বাজতে যায় প্রায়, তো সব জলগুলোকে আমি এই কারণে ভরে রেখেছি, কারণ এগুলো পরিষ্কার করলে তো অনেকটা জল লাগে ধোয়াতে। আর আজকে পুরো 2 প্যাকেট একেবারে নিয়ে এসছে। দেখো আগের দিন তো ইটেরগুলো দিয়েছিলাম 2বার করে, ইটগুলো কিন্তু বেশ একদম ঠিকই আছে, স্লিপ হয়নি। সিঁড়ির ঘরটা দিয়ে সামনের সিঁড়ি দিয়ে পুরো 2 প্যাকেট লেগেছে। প্রথমে তো ছিটিয়ে নিল, আর এখন দেখো ঝাঁটা দিয়ে ভালো করে একটুখানি, আমি বললাম একটু ঝাঁটা দিয়ে ভালো করে ডলে দাও, অল্প জল ছিটিয়ে, তারপরে মিনিট 10-15 থাক, তারপরে ভালো করে একটু ডলে দেবা। আসলে কি বলো তো, তোমাদের দাদাভাই না এই কাজগুলো একদম করতে পারে না, জানো তো, করছে আর বলছে ওরে বাবারে কি খাটনি, আমার হাত পা খেয়ে গেল। তো আর তাই আমি ওকে বলছিলাম যে এতদিন তো তোমার করতে হয়নি, আগের ঘর হয়তো তোমরা আমার আগের চ্যানেলে দেখেছো, তখন কিন্তু আমাদের বড় উঠোন ছিল না, পুরো বাঁধানো, তো বেড়ার ঘরটা ভাঙার পরেও দেখেছিলে যে কত বড় উঠোন ছিল বাঁধানো, ওইগুলোও কিন্তু এরকম ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করতাম, তাই এত ঝকঝকে তকতকে থাকতো। আর এইবার তো করতে পারছি না বলে দেখতেই পারলে যে সিঁড়ির ঘরটা কেমন শ্যাওলা পড়েছিল। তো পুজোও চলে আসছে, তো সেই কারণে না আমারও মনটা মানছিল না যে কবে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হবে। আর দেখবে ওই যে বলে না, আগে বাইরের দিকটা দর্শন হয়, তারপরে ভেতর দিকটা দর্শন। তো বাইরেটাই যদি অপরিষ্কার থাকে, বাজে লাগে না কেমন দেখতে। তো তোমাদের দাদাভাই বললো দাঁড়াও কটা দিন অপেক্ষা করো, সব হবে। তো এই যে আজকে কাজটুকু হলো না, আমার খুব শান্তি হলো জানো তো, পুজোর আগে সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল। এরপরে যদি আমি হুট করে হসপিটালে চলেও যাই, আমার আর কোনো চিন্তা নেই। আমি বলেই রেখেছি যেদিন আমি হসপিটালে যাব, যদি আমাকে ভর্তি নিয়ে নেয়, মেয়েকে বলে রেখেছি, আর সব গুছিয়ে টুছিয়ে রেখেছি জানো তো। তো তখনই মেয়েকে বলেছি যেদিন আমাকে ভর্তি নিয়ে নেবে সেদিনই দাদুর বাড়ি চলে যাবি, মিষ্টুকে নিয়ে, গোপালকে নিয়ে, আর জামা কাপড় নিয়ে। আমি তো আমার ঘরের সব গুছিয়ে তুলে ঠুলে রেখেছি, কারণ আমি তো আর একবার হসপিটালে গিয়ে ভর্তি হয়ে গেলে আর এদিকে আসবো না, তো তখন একেবারে বাপের বাড়িই চলে যাব।
তোমাদের দাদাভাইয়ের পরিষ্কার হওয়ার পর খাওয়া দাওয়া করে ওই যে রেস্ট নিয়েছিলাম, তারপরে দিদি বলেছিল যে একটু চল না বোন, শরীরটা তোর যখন একটু ভালো আছে একটু মেয়ের জন্য কটা জিনিস কিনতে হবে, এরপরে আর হবে না। আসলে আমার দিদি কোনোদিনও না গুলুর জন্য একা কিছু কেনাকাটি করেনি। তো তোমাদের দাদাভাইও ছিল, গাড়ি করে আসলাম আস্তে আস্তে, তো গুলু কটা সাজার জিনিস কিনলো আর জুতো কিনলো। ভাবলাম চলো এত ভিডিও করেছি যখন একটুখানি করি বিকেলের বেলাও। তো এই করে তারপরে রাত্রিবেলায় বাড়ি চলে গেছিলাম। চলো আজকে যতটুকু পারলাম ভিডিও দিলাম। সবাই ভালো থেকো, আজকের মতো টাটা।